আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে তৃতীয় অধ্যায় সম্পর্কিত ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সিলেট বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল এই ক্লাসটি নেওয়ার জন্য, কমেন্টসে লিখেছিল, যার কারণে আজকের এই আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 দুইটা দৃশ্যকল্প ছিল। এখন দৃশ্যকল্প 1 একটি লজিক ফাংশন দেয়া আছে, ছোট্ট লজিক ফাংশন, আর দৃশ্যকল্প 2 একটি সত্যক সারণী দেয়া আছে। এটার আলোকে আমাদের প্রশ্ন আছে কি কি দেখি। কত বলেছে লজিক গেট কি, গত বলেছে বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো, এবং গ ঘ উদ্দীপক নির্ভর প্রশ্ন। যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এখানে ক নাম্বারের উত্তর এইভাবে লিখতে পারি, যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। এক সহজ কথা, যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। অন্যভাবে আমরা এইভাবে লিখতে পারি, অন্যভাবে বলা যায় বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রায় যে ব্যবহারিক প্রয়োগের জন্য, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সমস্ত সার্কিট ব্যবহার করা হয়, এই সার্কিটগুলিকে বলা হয় লজিক গেট, লজিক সার্কিট। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ক শেষে আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে কি বলেছিল? উদ্দীপকের খ নাম্বারে বলেছিল বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক না ব্যাখ্যা করতে বলেছিল। তো এইভাবে উত্তরটা লিখতে পারি, বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট প্রকাশ করে। বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা আউটপুট হয়, দুইটা বিট যোগ করে, এটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা ক্যারি। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে এই দুইটা বিট যোগ করে একটা বিট হবে। যেমন, কারণ বাইনারি সংখ্যা বাট বুলিয়ান কোনো সংখ্যা না। বুলিয়ান অ্যালজেব্রার যে 0 এবং 1 এটি দ্বারা বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি বোঝায়। আর বাইনারি সংখ্যার যোগ করে যোগফল বসে এবং হাতে আবার ক্যারি হিসেবে থেকে যায়। তাই আমাদের এখানে এই বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এইভাবে দেখাতে পারি। যেমন বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যে অ্যাডার এর মাধ্যমে বাইনারি যোগ করা হয়, অর্থাৎ হাফ অ্যাডার আছে, হাফ অ্যাডারে 2 বিট যোগ করে। যেমন হাফ অ্যাডারের আমি এখানে লজিক বিশেষ করে এই সত্যক সারণী উপস্থাপন করেছি হাফ অ্যাডারে। সেখানে আমরা দেখেছি যে 0 0 1 1 0 1 0 1 এবং এ এবং বি এর নিচে এগুলো তো পারি আমরা যোগ করে, 0 0 যোগ করে 0, হাতে কিছু থাকে না তাই 0 0 1 যোগ করে 1, হাতে কিছু থাকে না, হাতে থাকে ক্যারি হিসাবে 0 থাকে। 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু থাকে না মানে 0 থাকে। আর 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করে কেন 10, 1 আর 1 যোগ করে 2 2 এর বাইনারি 10, তাই না? তাহলে প্রত্যেকবার দেখছি ক্যারি 1 থেকে যাচ্ছে। সেজন্য বলা হচ্ছে যে বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা বিট যোগ করে দুইটা আউটপুট হয়, যোগফল আর একটা ক্যারি বা হাতে থাকা সংখ্যা। অন্যদিকে এই বুলিয়ান যোগের ক্ষেত্রে এর মান আর বি এর মান সেম মান উপস্থাপন করেছি। 0 0 যোগ করে 0, এটা অর অপারেশন বোঝায়। অর অপারেশনের ক্ষেত্রে 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 আর 1 দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, সেজন্য 1 আর 1 যোগ করে 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রার 0 এবং 1 সত্য মিথ্যা বোঝায়, বিদ্যুৎ আছে না নাই বোঝায়, সুইচ অফ অন বোঝায়। আর বাইনারি যুগের ক্ষেত্রে 0 এবং 1 দুটো সংখ্যা বোঝায়, বাইনারি সংখ্যা বোঝায়। এইভাবে আমরা দেখাতে পারি চিত্র সহ। খ নাম্বার শেষ, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের এই যে সমীকরণটা ছিল এটা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে বলেছে। এখানে এ বি সি আছে, বি নট আছে, আর বাকিগুলো আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। মূলত এফ এর যে মান, টোটাল মান, ওটা শেষে লিখবো, আর এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো। যেমন এ বি সি আছে, আবার বি নট আছে, এরপরে এ এর সাথে বি নট যোগ করে একটা লিখেছি, বি সি গুণ করে একটা লিখেছি, পরে আবার এটা গুণ করে ফাইনালি এফ এর মান হয়েছে। একদম সহজ। কিন্তু এখন আমরা লিখবো, এখান থেকে লেখা শুরু করব। 0 দ্বারা 1 দ্বারা এখানে বিন্যাস তৈরি করব। এখানে মূলত মোট 8টা বিন্যাস হবে, 3টে ইনপুট হলে 8টা বিন্যাস হয়। 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো এখানে। যেমন 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0 বা 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি, তাহলে 8টা বিন্যাস হবে এবং বাকিগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। তাহলে এখানে লক্ষ্য করে দেখলাম 0 থেকে 7 এর বাইনারি মান পর্যন্ত
অক্টাল যে কোড 3 বিট করে সেইভাবে সাজিয়েছি। এখন অনেক শিক্ষার্থীর এই যে সাজানোর নিয়মটা অন্যভাবে একটু মনে রাখার চেষ্টা করে, অনেক সময় 0 থেকে 7 বাইনারি মান মনে থাকে না অনেকের। সেই ক্ষেত্রে একটা টেকনিক আছে মনে রাখার, এই দিক থেকে এইদিকে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1 দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। এভাবে আমরা মনে রাখতে পারি। এবার বি নট, বি নট মানে কি বি এর বিপরীত হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার এ এর সাথে বি নট যোগ হবে, এটা এ এটা বি নট, অর্থাৎ বি নটটা বি এর উল্টা হবে। তো হলো, এবার এইখানে কি করব, এ এর সাথে বি নট যোগ করব, এটা এ আর এটা বি নট। এই লাইন আর এই লাইন যোগ করে এখানে লিখব, 0 আর 1 যোগ করে 1, 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। যোগের সময় একটা 1 যোগ করলে 1 0 সাথে, আবার ওই দুইটা 1 যোগ করলে 1, তিনটা 1 যোগ করলে 1। বিষয়টি মনে রাখবো। বিসি মানে কি বিএসসি গুণ হবে, এই যে এটা বি এটা সি, দুটো গুণ হবে, গুণ করে এখানে লিখবো 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1। সহজ তো, একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। এবার এইটা এখানে কি বলেছে, এখানে বলেছে যে এফ সমান এত, তার মানে কি এটা প্রথমে আছে এটা শেষে আছে, মাঝখানে ইনটু, এগুলো গুণ করে এখানে লিখবো 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 1 গুণ করে 1। সবগুলা শূন্য নিচে 1 হয়েছে। আচ্ছা, সবগুলা শূন্য নিচে 1, এটা হচ্ছে আউটপুট। আমাদের অঙ্ক হয়েছে এই পর্যন্ত শেষ। এখন এর আলোকে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে সবগুলা শূন্য নিচে 1 হবে কোন লজিক গেটের ক্ষেত্রে? মনে আছে কোন লজিক গেটের ক্ষেত্রে সবার নিচে 1 আর উপরে সবগুলা শূন্য হয়? কোন একটা লজিক গেটের, এই মৌলিক লজিক গেটের যে 3টা গেট আছে তার মধ্যে একটার সাথে মিল আছে, সবগুলো উপরে শূন্য হবে নিচে 1 হবে, কোনটার ক্ষেত্রে? তোমরা কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবে যদি পারো। এই গ নাম্বারের উত্তর। তো আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘতে কি বলেছে লক্ষ্য করি। ঘতে বলেছে দৃশ্যকল্প 2 এর লজিক গেট 2 কে লজিক গেট দিয়ে দৃশ্যকল্প 1 সমীকরণটি বাস্তবায়ন করা সম্ভব কি? দারুণ একটি প্রশ্ন। বলছে দৃশ্যকল্প 2 এ যে লজিক গেটটি নির্দেশ করে সেইটা দ্বারা 1 কে বাস্তবায়ন করতে হবে। তার মানে কি 1 কে এটা দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি যে নর এবং ন্যান্ড এই দুটো লজিক গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়। তার মানে যেহেতু বলেছে এইটা দ্বারা এই চিত্র 2 দ্বারা 1 বাস্তবায়ন করতে হবে, তার মানে চিত্র 2 এর যে লজিক এই ফাংশনের যে সত্যক সারণী দেওয়া আছে, এই সত্যক সারণীটা হয় নর গেটের হবে নাহলে ন্যান্ড গেটের হবে। কারণ নর আর ন্যান্ড ছাড়া সাধারণত অন্য অন্য গেট দ্বারা বাস্তবায়ন করা যায় না। শুধুমাত্র এই নর গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় এবং ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা দুইটা গেটের আউটপুট কল্পনা করে এটা মিলাবো যে কোনটার সাথে এটা মিল আছে। যেমন ন্যান্ড মানে কি গুণ করে উল্টা হবে, তাহলে 0 0 গুণ করে 0 তার বিপরীত 1, এটা মেলে। কিন্তু 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, এটা তো মেলে না। 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, এটাও কিন্তু মেলে না। অর্থাৎ এটি কিন্তু ন্যান্ড হবে না। ন্যান্ড না হলে নর হয় কিনা দেখি। নর মানে কি যোগ করে উল্টা, 0 0 যোগ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 যোগ করে 1 তার বিপরীত 0, 1 আর 0 যোগ করে 1 তার বিপরীত 0, 1 আর 1 যোগ করে 1 তার বিপরীত 0। তার মানে কি নরের সাথে এটার মিল আছে। অর্থাৎ ফাইনালি আমরা বুঝতে পারলাম যেহেতু বলেছে চিত্র 2 দ্বারা 1 বাস্তবায়ন করতে হবে, 2 নাম্বারটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। অর্থাৎ নর গেট দ্বারা এই লজিক ফাংশনটি
বাস্তবায়ন করতে হবে। এতক্ষণ পরে আমরা বুঝতে পারলাম। এখন আমরা এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এই যে লক্ষ্য করি, এইভাবে লিখে নিব, দৃশ্যকল্প 1 এর লজিক গেটটি নর গেট, এর সার্বজনীন লজিক গেট, যেটি দ্বারা 1 বাস্তবায়ন করা যায়। সেজন্য আমরা এখানে ওই ফাংশনটি লিখে নিলাম, চিত্র 1 এর যে ফাংশন ছিল সেটা লিখে নিলাম। এখন নর মানে কি, অর এর উপরে নট থাকবে। তাহলে আমরা এই যে এটাকে অর করতে হবে, প্লাস করতে হবে, প্লাসের উপরে যদি নট দিতে হয় তো এখানে আমরা ডাবল নট নিতে হবে। এটা লিখে নিলাম, ডাবল নট দিলাম। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে অঙ্ক করার সুবিধার্থে। তো আমরা যখন নর গেট দ্বারা বাস্তবায়ন করি, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি, তখন বিভিন্ন ক্ষেত্রে ডাবল নট নেওয়ার প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এখানে ইন্টু আছে না, ইন্টুটাকে প্লাস বানাতে হবে, তার উপরে আবার নট থাকবে। আমরা যদি নিচের নটটা ভেঙে 2 খণ্ড করি তাহলে কিন্তু এই ইন্টুর উপরে ইন্টুটা প্লাস হবে, তার উপরে নট থেকে যাবে। সেজন্য আমরা কি করব, এইটা রেখে দিলাম, ইন্টুটা প্লাস হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড হলো, আর এই উপরের নটটা থেকে গেল। ভালো করে লক্ষ্য করি, ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে নিচের নটটা ভেঙে 2 খণ্ড হলো। এবার এইটুকু রেখে দিব, প্লাসটা রেখে দিলাম, এইটাকে ভেঙে 2 খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হলো, আর এই নটটা ভেঙে 2 খণ্ড হলো, আর উপরের নটটা রেখে দিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, এইখানে তো আমি এই নটটা ভেঙে 2 খণ্ড করলাম না, কিন্তু এইটা করলাম কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমাদের তো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। নর মানে কি, প্লাসের উপরে নট। তাহলে এখানে প্লাসের উপরে নট আছে, তো আমাদের তো প্লাসের উপরে নট দরকার। সেজন্য এই প্লাসের উপরে নটটাকে ভাঙবো না। নর বলতে প্লাসের উপরে নট বোঝায়, সেজন্য এই প্লাসটা ভাঙলে আবার ইন্টু হয়ে যাবে, মানে ন্যান্ড হয়ে যাবে। এটা ভাঙবো না, কিন্তু এইখানে তো ইন্টুর উপরে নট আছে। তো ইন্টুর উপরে যদি নট থাকে, তাহলে ইন্টুটাকে যদি প্লাস না করি তাহলে তো ইন্টুর উপরে নট মানে ন্যান্ড হয়ে থাকবে। তাই আমি ইন্টুটাকে প্লাস করার কারণে এই নটটা ভেঙে 2 খণ্ড হবে, এই দুইটা নর গেট হবে। বাট এই প্লাসের উপরে কিন্তু কোনো নট নাই, প্লাসের উপরে নট দেওয়া লাগবে। তাহলে একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে প্লাস, এটার উপরে কোনো নট নাই, ওইটার উপরে নট দিতে হলে ডাবল দিতে হবে। এটুকু রেখে দিলাম, এটা রেখে দিলাম, এখানে ডাবল নট দেওয়া যাবে। ডাবল নট কেন দিলাম? এই প্লাসের উপরে নট লাগবে, নাই তো ফাঁকা। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে উপরে একটা নট, এই নটটা তো এটার উপরে। এবার আমরা এইটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব। এটা আমি পরে পেজে নিয়ে আসলাম, এবং আমি লজিক সার্কিটটা যে আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। কারণ এখন প্রায় 1:45 বাজে, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। আজকে শুক্রবার, জুমার দিন, তাই আমি তাড়াতাড়ি বুঝিয়ে দিব একটু। তো লক্ষ্য করি এটা দ্বারা এটা কিভাবে অঙ্কন করলাম, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এ থেকে একটা লাইন টেনেছি, বি নট এখানে অঙ্কন করে নিয়েছি নর গেট দ্বারা। এটাকে বি নট এভাবে উপস্থাপন করা যায়, নরের মাধ্যমে উপস্থাপন। নট গেটকে কিভাবে লক্ষ্য করি, এই বি থেকে লাইন টেনেছি, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। এবার এর সাথে বি নট কি যোগ হয়েছে, তাহলে এটা এ এটা বি দুটো যোগ হয়েছে, যোগের গেট, তার উপরে এই নট বসেছে। তার মানে কি, এই যে এইটার মান এই লাইনটা পেলাম, তাই এ প্লাস বি নট, তার উপরে নট লিখেছি, এটা এখানে লিখেছি। এবার এটা আঁকবো, এটা বি নট আর সি নট আলাদা অঙ্কন করে নিব, সেই দুটো মিলে আরেকটা নর গেট হবে। আবার ওইটার উপরে আরেকটা নর গেট হবে। এটা বুঝিয়ে দিচ্ছি আমি। এটা যে বি নট, বি থেকে লাইন টেনেছি, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। এটা সি নট, এটাও সি, দুইটা সি যোগ করে একটা সি, তার উপরে নট। বি নট আর সি নট মিলে আবার যোগ হয়েছে, যে যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, নিচের নটটা, এই নিচের নটটা, ডাবল নটের মধ্যে নিচের নটটা হচ্ছে এইটা। এখন এই ইনপুটটার সাথে আরেকটা নট যদি ব্যবহার করতে চাই, তাহলে এইভাবে অঙ্কন করতে হবে, একটা ইনপুট ডাবল ব্যবহার করে। আরেকবার আমরা অঙ্কন করলাম, তাহলে এখানে কি হলো, এখানে ছিল একটা নট, বি নট প্লাস সি নটের উপরে, আর এটা দেওয়ার কারণে এই ডাবল নট হলো। তার মানে কি, এই ডাবল নট হলো। এবার কি করব, এটার ফলাফল হচ্ছে এইটা, আর এই টোটালের ফলাফল হচ্ছে এইটা। এই দুইটা মিলে কি হচ্ছে, আবার যোগ হবে, যোগের জন্য এই গেট, যোগের উপরে টোটাল নটের জন্য এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অঙ্ক সমাধানের চেষ্টা করি। তো পরের ক্লাসে আরো যে সমস্ত বোর্ড প্রশ্নের সমাধান আছে আলোচনা করার চেষ্টা করব। আজকে সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।